This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আপনাকে আরো একবার টিভি 9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। দেখুন, দোরগোড়ায় সরস্বতী পুজো, কিন্তু আক্ষেপের কথা কি জানেন তো? বাংলার দুটো প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে কি না তাই নিয়ে এখন সংশয়। কারণ দুই জায়গাতেই দুই তৃণমূল নেতা হুমকি দিয়ে এসেছেন পুজো করা চলবে না। এক জায়গায় ভিডিও ভাইরাল, আর এক জায়গায় থানায় অভিযোগ হয়েছে। এর আগেও বাংলায় পুজো বন্ধের অভিযোগ উঠেছে, আর তা নিয়ে বিস্তর রাজনীতিও হয়েছে। বিধানসভা ভোটের অন্যতম ইস্যু পর্যন্ত হয়ে গিয়েছিল এই পুজো বন্ধ করা। 2021 বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল আমলের বিরুদ্ধে মস্ত বড় অভিযোগ তুলেছিলেন বিজেপির তাবর নেতৃত্ব। সে সময় দিল্লি থেকে বিজেপির যে নেতাই আসতেন, সেই নেতাই এই অভিযোগে একবার করে শান দিয়ে যেতেন। बंगाल में दुर्गा पूजा ढंग से होनी चाहिए या नहीं होनी चाहिए बताइए, जरा जोर से बोलिए, होनी चाहिए या नहीं होनी चाहिए? শুধু দুর্গা পুজো নয়, স্কুলে সরস্বতী পুজো না হওয়ার অভিযোগও তুলেছিলেন অমিত শাহ। स्कूल में सरस्वती पूजा ढंग से होनी चाहिए या नहीं होनी चाहिए? अभी ममता दीदी के राज में दुर्गा पूजा करने के लिए कोर्ट में जाना पड़ता। একই অভিযোগ নিয়মিত করতেন বঙ্গ বিজেপির নেতারাও। দুর্গা পূজা হয় না সেটা সবাই জানে, হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন, বিসর্জনের জন্য পারমিশন, পূজার জন্য পারমিশন, কেন যেতে হয়? তৃণমূল যদিও গোড়া থেকেই অভিযোগ অস্বীকারের পথে হেঁটেছে। যারা একসময় বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, তারাই আজকে বাংলায় এসে দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের জয়। 21-এর অভিযোগই আবার ফিরে এসেছে 25-এ। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। যেমনটা বললাম, দু জায়গায় অভিযোগ। প্রথম অভিযোগ নদিয়ার হরিণঘাটায়। তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডলের হুমকির ভিডিও দেখিয়েছিলাম আপনাদের। এবার সরস্বতী পুজো বন্ধের হুঁশিয়ারি কলকাতাতেই, তাও আবার খোদ মুখ্যমন্ত্রী কলেজে। থানায় অভিযোগ দায়ের করা হলো, পুলিশ এখনো নীরব। অধরা অভিযুক্ত সাব্বির আলী। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা আপনি ভক্তর হুমকির ভাষাটা শুনলেন, পুজো হবে না। নদিয়া হরিণঘাটার নগরুখরার দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাইমারি স্কুল টিচার ইনচার্জ কাশিরাম বর্মন বাগদেবীর আরাধনা করতে চেয়েছিলেন। তারপর স্থানীয় তৃণমূল বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডলের হুমকি হুঁশিয়ারি। পুজো করবেন কি? ভয় কাঁপছেন টিআইসি। হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক। আমি একটু ভয় ফিল করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন, আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সবসময় মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দলীয় নেত্রীর কথাও কি ধর্তব্যের মধ্যে রাখছে না তৃণমূলের নিচুতলা? এবার অভিযোগ খাস কলকাতায়, তাও আবার মুখ্যমন্ত্রী কলেজে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। বহিরাগত তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণ, খুনের হুমকির অভিযোগ। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের ল কলেজের পড়ুয়াদের। অভিযোগ জমা পড়েছে কলেজের অধ্যক্ষর কাছেও। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে। বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিটা কি করছে আমাদের এগেনস্টে? আমরা তো সাধারণত একটি আর্টিকেল 21 রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি, প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার নেই। এই সাব্বির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশে ক্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের, তারপরেও লাগাতার তাণ্ডব। এমনই দশা, কলেজে যেতে পারেন না খোদ অধ্যক্ষ। যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে
তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। আমাদের দেশে আইনটা কি, ঘটনাটা বিয়ন্ড লিমিট যখন চলে যায়, যখন সাব্বির আলী শেখ শাহজাহানে রূপান্তরিত হয়, তখন পুলিশ ব্যবস্থা নেয়। অভিযোগ ওঠার পর থেকে সাব্বিরের খোঁজ নেই, আর চরমে রাজনৈতিক চর্চা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে বাধা কেন, কেউ প্রশ্ন তুলবে এটাই আমরা ভাবতে পারি না। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বহু এলাকা যেখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, সেখানে সরস্বতী পুজো উঠে গেছে। যদি মাননীয়ার হাতে আর রাজ্যের ভার থাকে তাহলে সারা পশ্চিমবঙ্গ থেকেই সরস্বতী পূজা উঠে যাবে। এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, এসব হাস্যকর অভিযোগ। কেন, কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে কি না, এগুলো কোনো কলেজের স্থানীয় বিষয়। এখানে প্রতিমা বসবে না, ওখানে বসবে, এই গেটের দিকে যাবে না ওখানে, সেখানে কলকাতার উপর যোগেশচন্দ্র কলেজে একবার গিয়ে দেখে আসুন না। জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো, রটনাটা ঠিক নয়। আমি অভিযোগ পেয়েছি, রাইট। আর কুণালবাবু যদি দেখতে চান তাহলে আমি সমস্ত ছবি দেখাবো। কুণালবাবু কিন্তু আর কোনোদিন বাড়ি থেকে বেরোতে পারবেন না সেই ছবি দেখলে, ঠিক আছে? যদি বলেন আমি ছবি সব দেখিয়ে দিচ্ছি। হরিণঘাটা থেকে কলকাতা, দুই অভিযোগে মিথ্যে। রবিবার বাগদেবীর আরাধনা কি আদৌ হবে ওই দুই স্কুল কলেজে, নাকি রাজনীতির পারদ আরও চড়বে? সুমন মহাপাত্র ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি। স্যালাইন সংকট কি ঝড় হয়ে আছড়ে পড়তে চলেছে এই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে? এই আশঙ্কা ক্রমশই জাঁকিয়ে বসছে। তার কারণ গুণমানের পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিকল্প সংস্থা ফার্মা ইম্পেক্সও। পরপর দুটি কোম্পানি স্যালাইন নিষিদ্ধ হয়ে যাওয়ায় চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। সরকারি হাসপাতালগুলিতে বিপুল পরিমাণ স্যালাইনের যোগান দেওয়া সম্ভব হবে কিভাবে? দুশ্চিন্তার মেঘ ক্রমশই ঘন হচ্ছে স্বাস্থ্য দফতরের আকাশে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পর স্যালাইন বিতর্কে তোলপাড় হয় রাজ্য। ছত্রাক মেলায় শিলিগুড়ির সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহারে জারি হয় নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে ফার্মা ইম্পেক্সকে বরাদ দিয়েছিল স্বাস্থ্য ভবন। সিডিএসসিও অর্থাৎ কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থার পরামর্শে 22 দিনের মাথায় সেই সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ স্বাস্থ্য ভবনের। কিন্তু সেই সংস্থারই ওষুধ এখনও আসছে সরকারি হাসপাতালে। রাজ্য স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, কে জানাবে? কোনো রকম কোনো নজরদারি নেই। ফার্মা ইম্পেক্সের যে ওষুধ, সেই সমস্ত ওষুধ পেটি ভরে ফার্মা ইম্পেক্সের সমস্ত ওষুধ চলে যাচ্ছে ওয়ার্ডে দেওয়া হবে। কিন্তু এটা স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার হয়ে গেছে। এগুলো নতুন, এটা ফার্মা ইম্পেক্স স্টপ বলতে পারবো না, ফার্মা ইম্পেক্সের স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার হয়ে বলতে পারবো না স্যার। কেন্দ্র রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকেরা গত সপ্তাহে ফার্মা ইম্পেক্সের বারুইপুরের প্ল্যান্ট পরিদর্শন করেন। সূত্রের খবর, 3 দিনের পরিদর্শন শেষে গুণমানে উত্তীর্ণ হতে পারেনি বিকল্প সংস্থা। ফলে এই সংস্থাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত কিছু পাননি আপনি? না। যদি সেটা হয় তাহলে কি আপনারা সেটা মেনটেন করবেন? हाँ, कोई इश्यूज अभी तक ऐसे नहीं है, ना कोई रिपोर्ट हमको मिला है। अगर इम्प्लीमेंटेशन के लिए बोलेगा तो जरूर करेंगे। একের পর এক স্যালাইন প্রস্তুতকারী সংস্থা আতশ কাছের নিচে। বিকল্প সংস্থাও নিষিদ্ধ হওয়ায় স্যালাইনের বিপুল চাহিদা মিটবে কিভাবে? ঘোর বিপাকে স্বাস্থ্য ভবন। আর প্ল্যান ABC, এটা এত বড় একটা ব্যবস্থাকে চালাতে গেলে সেই প্ল্যানগুলি তো আমাদের করে রাখা দরকার, কিন্তু করা নেই কেন? যে এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট। এই দুর্নীতি সদিচ্ছাকে যদি আমরা কোনো জায়গায় সহমতে না পৌঁছাতে পারি, রাজ্য সরকার যদি সহমতে না পৌঁছাতে পারে, তাহলে এইরকম মানুষের মৃত্যু এই গুণমান নেই ওষুধ দ্বারা বারবার মরতে থাকবে। পেশেন্ট এবং চিকিৎসক তাদের মাঝে একটা জায়গা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যারা আছে তারা ডাক্তারদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছেন, এবং সেই জায়গাটাই আমাদের কথা ছিল এবং সেই জায়গাটা নিয়েই আমাদের আন্দোলন ছিল। রোগী পরিষেবায় হাসপাতালে কার্যত লাইফ লাইন স্যালাইন। প্রতি বছর রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মোট 1,90,00,000 বোতল স্যালাইনের প্রয়োজন হয়। মাসের হিসেবে যা 16 লক্ষেরও বেশি। এর মধ্যে রিঙ্গার ল্যাকটেটের চাহিদা 60 লক্ষ বোতল আর ডেক্সট্রোজের চাহিদা 50 লক্ষ বোতল। নর্মাল স্যালাইনের চাহিদা বছরে 80 লক্ষ বোতল। চিকিৎসার মান, চিকিৎসা সরঞ্জামের মান এবং ওষুধপত্রের মান, এই কালোর দুনিয়াতে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের মুখে যেভাবে আরজিকর কাণ্ডের পর চুনকালি পড়েছে, বড় বড় সংস্থা যেগুলো ওষুধ সাপ্লাই দেয়, স্যালাইন সাপ্লাই দেয়, সেগুলো অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে যায়।
কিন্তু এই রাজ্যে টাকা কড়ি খাইয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়। যারা এর দায়িত্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা কি? স্বাস্থ্যমন্ত্রকই তো কার্যত ফেল। স্বাস্থ্যমন্ত্রী নেই পশ্চিমবাংলায়, পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী দিয়ে রাজ্য চলে। স্যালাইন নিয়ে স্বাস্থ্য ভবন যখন চ্যালেঞ্জের মুখে, তখন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। যে একের পর এক স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কেন আতশ কাচের তলায় চলে আসছে, কেন তারা গুণমান উত্তীর্ণ হতে পারছেন না। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বারুইপুর। জীবনদায়ী স্যালাইন, অথচ তার সংরক্ষণ নিয়ে কার্যত ছেলে খেলা চলছে। যত্রতত্র স্যালাইন ওষুধ অযত্নে পড়ে রয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরগুলিতে যে ছবি TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে তার যথেষ্টই উদ্বেগ বাড়বে আপনার। আচ্ছা, পিছনে কি শুধুই পরিকাঠামোর ঘাটতি বা কর্মীদের অবহেলা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো বড় অঙ্ক? বারবার সরকারি হাসপাতালে স্যালাইন ও অন্য ওষুধের গুণমান নিয়ে বারবার উঠছে প্রশ্ন। একের পর এক প্রস্তুতকারী সংস্থা কালো তালিকাভুক্ত হচ্ছে, কিন্তু কেন বারবার? প্ল্যান্ট থেকে হাসপাতালগুলিতে ওষুধ আনার পর সংরক্ষণে কি গাফিলতি রয়েছে? কি ছবি বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওষুধ মজুতের ঘরগুলির? এটা SSKM এর ছবি, এটা সেন্টার অফ এক্সেলেন্সের ছবি। খোলা চত্বর, কোনো ঘর নয়, খোলা চত্বরের মধ্যেই এখানে প্যাসেজের মধ্যে পড়ে রয়েছে স্যালাইনের বোতল, অন্য ওষুধ, আইভি ফ্লুইডস এখানে পড়ে রয়েছে। এখানে বিভিন্ন কোম্পানির যে সমস্ত স্যালাইনের বোতলগুলো, সেইগুলো সমস্ত এখানে পড়ে রয়েছে। রিঙ্গার্স ইনজেকশন লেখা রয়েছে। এটা তো ড্রাগ কন্ট্রোল থেকেও ভিজিট করে যাচ্ছে। কিছু বলবেন স্যার, কিছু বলবেন? এখানে বলাই হচ্ছে, পেটির গায়েই লেখা রয়েছে যে স্টোরেজ কিভাবে করতে হবে। স্টোর বিলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোটেক্ট ফ্রম লাইট, এখানে লেখা রয়েছে। এই লেখাই পড়ছেন না। সরকারি হাসপাতালে, ব্লক হাসপাতালে, মেডিকেল কলেজে যারা এগুলি স্টোরের দায়িত্বে রয়েছেন তারা পড়লে এইভাবে কি পড়ে থাকে? থরে থরে আইভি ফ্লুইড, স্যালাইন, রিঙ্গার ইনজেকশনের বটল। অনিয়মের ছবি NRSও, দাঁড়িয়ে ঝা চকচকে বিল্ডিং, কিন্তু ওষুধ মজুদের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। পরতে পরতে পরিকাঠামোর ঘাটতি, সব জেনেও কি উদাসীন কর্তৃপক্ষ? হাসপাতালে শৌচালয়ের ঠিক পাশেই স্যালাইন স্টোর। না আছে বাতানুকূল ব্যবস্থা, না রয়েছে যথেষ্ট আলো। প্রায় অন্ধকার সেই রুমে পেটির পর পেটি সার দিয়ে রাখা স্যালাইন। স্টোরের চারিদিক ঘিরে নর্দমা, জমে আবর্জনা। স্টোরের যে পরিবেশ, সেই পরিবেশ যদি দেখানো হয় তাহলে কিন্তু রীতিমতো চমকে উঠতে হয়। কারণ এই যে স্যালাইন স্টোর, সেই স্যালাইন স্টোরের একেবারে পাশেই রয়েছে শৌচালয়, এবং সেই শৌচালয় থেকে বিভিন্ন ড্রেনে সেগুলি কার্যত এই স্যালাইন স্টোরকে ঘিরে রেখেছে। এই স্টোরের চারিদিকে আবর্জনার স্তূপ হয়ে রয়েছে, যেখান থেকে জীবাণু এই স্টোরে ছড়িয়ে পড়া সেটা অত্যন্ত স্বাভাবিক। শুধু তাই নয়, তার পাশাপাশি এই স্টোরের যে জানলাগুলি রয়েছে, সেই জানলাগুলি অধিকাংশই বন্ধ হয় না, অধিকাংশই খোলা থাকে। এমন অস্বাস্থ্যকর ঘরে মজুদ স্যালাইনে যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ, আশঙ্কায় রোগীর পরিজনেরা। সত্যি খুব আতঙ্কিত যে পেশেন্টের একটা স্যালাইন নিয়ে কি হতে পারে সেটা তো আমরা দেখেছি। তাহলে এখানে আমরা সত্যি আতঙ্কিত যে আমাদের পেশেন্ট কতটা নিরাপদ সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। নিরাপদ নয়, সেখানে আপনিও বিপদের কাছাকাছি আছেন, আমিও বিপদের কাছাকাছি, সকলেই বিপদের কাছাকাছি আছে, যে কোনো সময় হতে পারে। যেহেতু অক্সিজেনে আবার অনেকটা জায়গা লাগলো, ওই জন্য আমাদের এটা শিফট করতে হয়েছে টেম্পোরারি বেসিসে। এবার আবার জায়গা পাবো, ওর জন্য চেঞ্জ হওয়ার কথা হয়ে গেছে, আমাদের কাজ চলছে ওটা। মানে পরিবেশ তো যথেষ্ট অস্বাস্থ্যকর। হ্যাঁ, ওই জন্য আমরা কমপ্লেন করেছিলাম, তার জন্য কাজও হচ্ছে। স্থানাভাবী স্যালাইন ওষুধের পেটি অবহেলায় পড়ে SSKM সহ বিভিন্ন মেডিকেল কলেজের ছবিগুলি প্রশ্ন তুলছে। প্রয়োজনের তুলনায় এত সামগ্রী কেনার দরকার কি? স্বাস্থ্য ভবনের অন্দরের খবর, প্রয়োজনের তুলনায় বেশি সামগ্রী বরাদ দেওয়ার পিছনে রয়েছে কাটমানি কমিশনের অঙ্ক। তাই কি এভাবে ওষুধ পড়ে থাকলেও কেউ দেখেও দেখেন না, কেউ শোনেও শোনেন না? সৌরভ দত্ত, হিরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাবো আপনাদের চোর পুলিশের গোল্লা ছুট, তাও আবার বন্দি ড্রোন ক্যামেরায়। না, আসলে ড্রোন ক্যামেরা কাজে লাগিয়েই চোর ধরার কাজ হাসিল করছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষায় অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির এমন ব্যবহারে তাক লাগালো গুজরাট পুলিশ।
চোর ধরার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গুজরাট পুলিশের ডিজিপি। গ্রামে চোর ধরতে হানা দিয়েছে পুলিশ। গ্রেফতারির আঁচ পেতেই চোর বাবাজি দে ছুট। আলপথ বেয়ে কোন দিকে পালাচ্ছে চোর তা ঠাউর করার জন্য আগে থেকেই ব্যবস্থা সেরে রেখেছিল পুলিশ। ব্রহ্মাস্ত্র, ড্রোন। মাটিতে থাকা পুলিশ কর্মীদের নজর এড়িয়ে পালালেও আকাশে থাকা ড্রোন ক্যামেরাকে ফাঁকি দিতে পারেনি চোর। ফলে কিছুক্ষণ আলপথে চোর পুলিশ খেলার পরই চোরকে কবজায় নিতে আর কোনো বেগ পেতে হয়নি পুলিশকে। ধৃত অভিযুক্ত রাজেশ ওরফে রাজিলালা গুজরাট আর রাজস্থানের একাধিক মন্দিরের চুরিতে অভিযুক্ত। গোপন সূত্রে পুলিশ জানতে পারে এক শাগরেদকে নিয়ে দাহোদ জেলার ঝালোদ এলাকার একটি বাড়িতে লুকিয়েছে রাজেশ। এর আগেও রাজেশ পুলিশের হাত ফসকে পালিয়েছিল। এবার তাই পরিকল্পনায় কোনো ফাঁক রাখেনি দাহোদ পুলিশ। ড্রোনের ফাঁদ পেতেই ওই বাড়িতে হানা দিয়েছিল। সেই ফাঁদ শেষমেশ কাজ হাসিল করতে ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়ায় পুলিশের কাছে। অপরাধের খোঁজে ড্রোনের ব্যবহার নতুন নয়। কদিন আগেও আমাদের রাজ্যের কালিয়াচকের তৃণমূল কর্মী খুনের তদন্তে নেমে অভিযুক্তকে খুঁজতে ড্রোন ব্যবহার করেছিল পুলিশ। অভিযুক্ত জাকির শেখকে খুঁজতে প্রায় 4 কিলোমিটারের বিস্তৃত এলাকায় ড্রোনের নজরদারি চালানো হয়েছিল। কিন্তু এভাবে হাতে নাতে ড্রোন দিয়ে চোর পাকড়াও প্রায় নজিরবিহীন। চোর ধরার ভিডিও তাই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গুজরাট পুলিশের ডিজি। ড্রোনের লাইভ ভিডিওর ব্যবহার করে চোর পুলিশ খেলার ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।